আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এরপর জানাবো সমগ্র মুসলিম বিশ্বকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, হুঁশিয়ারি ইরানের। সরকারে যাওয়ার আগেই অনাস্থা ভয়ে নওয়াজ শরীফ এবং ভোটচোরদের ইমরান খানের কঠোর হুঁশিয়ারি। এদিকে রুশ বিরোধী যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের সেনা প্রধান। গাজায় বড় দুঃসংবাদ পেল ইসরায়েলের সেনারা। এবং সর্বশেষ থাকবে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত নয়। সমগ্র মুসলিম বিশ্বকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলছে ইরান। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই বলেছেন, সমগ্র মুসলিম বিশ্বকে অবশ্যই ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল আবিব সরকারের অব্যাহত বর্বরতা বন্ধ করার জন্য সমস্ত উপায় ব্যবহার করতে হবে। আজ বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির সঙ্গে এক বৈঠকে মোহসেনি এজেই গাজার জনগণকে সমর্থন করার জন্য ইরাকি সরকার ও জাতির শক্তিশালী অবস্থানের প্রশংসা করেন। ইরানের এই উচ্চপদস্থ কর্মকর্তা ফিলিস্তিনের ওপর গণহত্যা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আরও বেশি রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য মুসলিম উম্মার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, পুরো মুসলিম বিশ্বকে ইহুদিবাদী যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গাজায় নির্বিচার ও বেপরোয়া হত্যাকাণ্ড বন্ধ করার জন্য সমস্ত ব্যবস্থা সক্রিয় করা অপরিহার্য। মোহসেন ইজে ইরান ও ইরাকের মধ্যে অসংখ্য মিল এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের উচ্চমাত্রার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অগ্রগতিকে সমর্থন দিয়ে এসেছে। এছাড়া ইরাককে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে এবং বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে ওঠার ব্যাপারে সহায়তা করতে তেহরান সবসময় প্রস্তুত বলেও জানান মোহসেন ইজে। ইরানের বিচার বিভাগের প্রধান তেহরান ও বাগদাদের মধ্যে নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের দাবি জানিয়েছেন। বৈঠকে সুদানের ফিলিস্তিনি ইস্যুতে ইরানের নীতিগত সমর্থনের কথা উল্লেখ করেন। তিনি এ সময় বলেন, বাগদাদ ইরাকি সরকার ও জাতির জন্য ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আল খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির ক্রমাগত সমর্থনের প্রশংসা করেন। ইরাকি প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে সমর্থনকারী ইরাক, ইরান এবং অন্যান্য দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সরকারে যাওয়ার আগেই অনাস্থা ভয়ে নওয়াজ শরীফ। এদিকে ভোটচোরদের ইমরান খানের কঠোর হুঁশিয়ারি। রাজনীতির পাঠশালায় কেউ বন্ধু নয়, ক্ষমতার খেলায় আপন নয় কেউ। শুনে এবং গুনে গুনে পা ফেলতে হয় দুরকম, পরপরই নাড়ি টিপে দেখতে হয় বারবার সব ঠিক আছে তো। মসনদের আসরে সবাই শত্রু। প্রধানমন্ত্রীর গদিতে বসার আগে অতি প্রাচীন এই রাজ দর্শনটিকেই পিটিয়ে ঝালিয়ে পয়বন্ধ করে নিল কুর্সি কুস্তিতে এগিয়ে থাকা পাকিস্তান মুসলিম লীগ। নওয়াজ শরিকদের খোরাক মেটানোর পরেও খোঁজখোঁজানি কাটেনি। এ কারণেই অনাস্থা শর্তের কঠিন শিকলে হাত পা বেঁধে ফেলল 5 সতীর্থের, অর্থাৎ শাহবাজ শরীফের 5 বছরের তালুকে ছটাক পরিমাণ উচ্চবাক্য করতে পারবে না সঙ্গের সাঙ্গপাঙ্গরা। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পরিবারের সদস্যদের মাধ্যমে দেয়া একটি বার্তায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। একই সঙ্গে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতি আস্থা রেখে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি পোলিং এজেন্টদেরও প্রশংসা করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খান আরও বলেন, পাকিস্তানের জনগণ স্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করেছেন, আর এ কারণেই পাকিস্তানের নির্বাচনে গণতন্ত্র ও সুবিচারের একান্ত প্রয়োজন। চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করছি। এই ধরনের প্রকাশ্য দিবালোকে ডাকাতি কেবল নাগরিকদের অসম্মানী গঠনের করবে না, বরং দেশের অর্থনীতিকে আরও নিচের দিকে ঠেলে দিবে। তিনি বলেন, পিটিআই কখনোই জনগণের ইচ্ছার সাথে আপোষ করবে না এবং নওয়াজের মুসলিম লীগ, বিলাওয়াল ভুট্টোর পিপলস পার্টি এবং MKUM সহ জনগণের ম্যান্ডেট ছিনতাইকারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে পিটিআই জোট করবে না। রুশ বিরোধী যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনছে ইউক্রেনের সেনা প্রধান। ইউক্রেনের সামরিক বাহিনীর নতুন প্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে এখন তিনি আক্রমণের চেয়ে কৌশলগত প্রতিরক্ষার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জার্মান টিভি চ্যানেল ZDF-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। সাবেক সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি ঝালুঝনিকে বরখাস্ত করে জেনারেল সিরস্কিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েকদিন আগে ওই সাক্ষাৎকার রেকর্ড করা হয় এবং গতকাল তা সম্প্রচারিত হয়েছে। জেনারেল সিরোসকে বলেন, যুদ্ধ এখন নতুন অধ্যায়ে পৌঁছেছে। আমরা এখন আক্রমণাত্মক ভূমিকা থেকে প্রতিরক্ষামূলক অভিযানের দিকে মন দিয়েছি। শত্রুর সামরিক শক্তি নিঃশেষ করা এবং ক্ষয়ক্ষতি অনেক বেশি বাড়িয়ে তোলার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এর জন্য আমরা আমাদের নিরাপত্তা দুর্গ, আমাদের কৌশলগত সুবিধাগুলো, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ডিফেন্স লাইন প্রস্তুত করার ওপর জোর দিচ্ছি। সিরোসকি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী সৈন্যদের জীবন রক্ষার জন্য এমনকি স্থলড্রোন ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে। তিনি জার্মান গণমাধ্যমকে বলেন, আমি বরং একটি অবস্থান ছেড়ে দিতে চাই, কিন্তু আমি সেনা হারাতে দেব না। তিনি অভিযোগ করেন, রাশিয়া তার সৈন্যদের জীবনের কোনো মূল্য রাখে না। তিনি আরও দাবি করেন, রাশিয়ার ক্ষয়ক্ষতি ইউক্রেনের তুলনায় 7 থেকে 8 গুণ বেশি হবে। গাজায় বড় দুঃসংবাদ পেল ইসরায়েলি সেনারা। গাজা একের পর এক বিপক্ষে পড়েছে ইসরায়েলি সেনারা। দেশটি ফিলিস্তিনি প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে। একের পর এক সেনা হারাচ্ছে, এমনকি জনে জনে সেনা আহত হচ্ছে গাজায়। বুধবার আনাদুলুর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 14 ঘন্টায় গাজায় তাদের আরও 15 সেনা আহত হয়েছেন। এ নিয়ে গত 27 অক্টোবর থেকে শুরু করা স্থল অভিযানে তাদের 1352 সেনা আহত হয়েছেন। সেনাবাহিনীর তথ্যমতে গত 7 অক্টোবর থেকে গাজায় অভিযানে ইসরায়েলের অন্তত 569 সেনা নিহত হয়েছেন। এছাড়া এ সময় তাদের আরও প্রায় 2897 সেনা আহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির হামলার কারণে পুরো উপত্যকা এখন আশ্রয় শিবিরে পরিণত হয়েছে। এছাড়া দেশটির হামলায় ফিলিস্তিনের 28,500 বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় দেশটির 1200 লোক নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, শিশুসহ নিহত 9। লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, এতে 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জনই শিশু। এছাড়া নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনা সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকটি সূত্রে বরাত দিয়ে বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি হামলায় 4 শিশুসহ 9 জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের হাসপাতালের পরিচালক এবং লেবাননের 3টি নিরাপত্তা সূত্র জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে। লেবাননে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হন। গত বছরের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী 4 মাস ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 28,000 বেশি মানুষ, আহত হয়েছেন আরও প্রায় 67,000। গাজায় ইসরায়েলি বাহিনীর সেই আগ্রাসন শুরুর কয়েকদিন পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় রকেট ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলি সেনাবাহিনী ও পাল্টা হামলা অব্যাহত রাখছে। রয়টার্স বলছে, বুধবার আল সাওয়ানা গ্রামে ইসরায়েলি হামলায় একজন নারী ও তার 2 সন্তান নিহত হয়েছেন বলে 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে। আর শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি এবং অন্য 3টি নিরাপত্তা সূত্রের মতে নাবাতিহের একটি ভবনে হামলায় আরও 2 শিশু, 3 জন নারী এবং 1 জন পুরুষ নিহত হয়েছেন। অবশ্য হিজবুল্লাহ বুধবার কোনো অভিযোগ ঘোষণা দেয়নি। অভিযানে ঘোষণা দেয়নি কার্যনির্বাহী পরিষদের প্রধান বলেছেন, বুধবার লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলার জবাব দেয়া হবে। এদিকে ইসরায়েলি সরকার একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বুধবার সকালে লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলের এক নারী সৈন্য মারা গেছে এবং অন্য 8 জন হাসপাতালে ভর্তি হয়েছে। মুখপাত্র ইলানা স্ট্রাইন বলেছেন, আমরা বারবার স্পষ্ট করেছি ইসরায়েলের 2টি ফ্রন্টের যুদ্ধে আগ্রহী নয়, তবে উস্কানি দিলে আমরা কঠোর জবাব দেব। তিনি আরও বলেছেন, বর্তমানে বাস্তবতা হচ্ছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা তাদের বাড়িতে ফিরতে পারছে না। এটি অসহনীয়। তাদেরকে অবশ্যই দেশে ফিরে শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে হবে। স্টেন এবং ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে আন্তঃসীমান্ত রকেটের হামলার জবাব দিচ্ছে।